হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডারেমি ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের লেকচারটা যেটার উপর হতে চলেছে সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। জাভার কন্ট্রোল স্টেটমেন্টের উপর আজকের লেকচারটা হতে চলেছে। তো ইন দিস লেকচার হোয়াট we will cover what is জাভা কন্ট্রোল স্টেটমেন্ট। জাভার মধ্যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টটা বেসিক্যালি কি, দেন আমরা দেখবো টাইপস অফ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, দেন আদার্স টপিক গুলো কভার করব। তো আজকের লেকচারটা শুরু করা যাক। তো ফার্স্ট যেটা আমরা দেখবো, হোয়াট ইজ জাভা কন্ট্রোল স্টেটমেন্ট। জাভা কন্ট্রোল স্টেটমেন্ট কি না, বেসিক্যালি জাভা কন্ট্রোল স্টেটমেন্টটাকে আমরা যদি এক কথায় বলতে চাই, না ইট উইল ফলো দ্য সিকোয়েন্স অফ দ্য প্রোগ্রাম। দ্যাট মিনস জাভা কম্পাইলার এক্সিকিউটস দ্য কোড ফ্রম টপ টু বটম। তো বেসিক্যালি বাই ডিফল্ট কম্পাইলার কি করে, টপ টু বটম সেটাকে এক্সিকিউট করে। So Java provides statement that can use to control the flow of the Java code. তো জাভা বেসিক্যালি কিছু স্টেটমেন্ট প্রোভাইড করে যেটার মাধ্যমে আমরা জাভার ওই ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। যে স্টেটমেন্টটা সিকোয়েন্স অনুযায়ী পারফর্ম হয় সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো সার্চ স্টেটমেন্ট আর কল্ড কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। তাহলে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টটা কি না, বেসিক্যালি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আর ইউজ টু কন্ট্রোল দ্য ফ্লো অফ দ্য প্রোগ্রাম। প্রোগ্রামের ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারি। অ্যাজ আ এক্সাম্পল যদি আমরা এটাকে দেখি তাহলে টোটাল ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাজ আ এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, সাপোজ ধরো যেরকম পাবলিক ক্লাস থাকে, ক্লাসে লিখলাম ক্লাস এ, দেন যেটা হয় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। তোমরা এগুলো টোটালটাই জানো, টোটালটাই তোমাদেরকে দেখানো হয়েছে। তো এটা জাভার যেটা ফরম্যাট সেটাই লিখছি বেসিক্যালি, আর কিছুই না। স্ট্রিং আর্কস, দেন সাপোজ ধরো এখানে দুটো ব্লক আছে, ঠিক আছে। সাপোজ ধরো এটা একটা ব্লক এন্ড আর একটা ব্লক আছে, জাস্ট এগুলো ব্লক ধরে নাও, ঠিক আছে। এখানে বডি আছে, ব্লকের কিছু কন্ডিশন দেওয়া আছে, দেন দুটো ব্লক আছে, দেন মেন মেথডের বেসিস ক্লোজ, ক্লাসের মেথড ক্লোজ। তো অ্যাজ আ কম্পাইলার কি করে, টপ টু বটম এক্সিকিউট করে। তো টপ টু বটম এক্সিকিউট করার সময় ফার্স্ট এই ব্লকটা এক্সিকিউট হবে, দেন সেকেন্ড ব্লক যেটা আছে সেটা এক্সিকিউট হবে। বাট আমরা যদি চাই যে ফার্স্ট ব্লকটা শুধুমাত্র এক্সিকিউট করব, সেকেন্ড ব্লকটাকে আমরা এক্সিকিউট করব না, তো এই জন্যই জাভার মধ্যে কন্ট্রোল স্টেটমেন্ট, যেখানে আমরা স্টেটমেন্টটাকে নিজের মতো কন্ট্রোল করতে পারবো। তো এটাই জাভা কন্ট্রোল স্টেটমেন্টের কাজ। তো আমরা এরকমটাও করতে পারি, সাপোজ ধরো এই যে যেটা আছে, এই ব্লকটাকে আমরা রিপিটেডলি ইউজ করতে চাই, সেটাও আমরা জাভা কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে করতে পারি। দেন যদি আমরা চাই যে এটাকে ইউজ করব না, এটাকে ইউজ করব, সেকেন্ড ব্লকটাকে আমরা এক্সিকিউট করতে চাই, তো সেটার মাধ্যমেই আমরা করতে পারি। তো এবারে দেখে নেব আমরা জাভার কন্ট্রোল স্টেটমেন্টের কত রকমের টাইপ আছে। তো বেসিক্যালি জাভার কন্ট্রোল স্টেটমেন্টটা তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট, একটা হচ্ছে লুপ স্টেটমেন্ট, এন্ড দেন যেটা আছে সেটা হচ্ছে জাম্প স্টেট। ডিসিশন মেকিং স্টেটমেন্টের মধ্যে মেইনলি দুটো টাইপ পড়ে, একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, একটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো আজকের লেকচারটা আমরা যেটার উপর করতে চলেছি সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, দ্যাট মিনস ডিসিশন মেকিং এর ইফ স্টেটমেন্টের উপর করতে চলেছি। তো আমরা দেখে নিই ডিসিশন মেকিং স্টেটমেন্টটা আমরা কখন ইউজ করব। তো অ্যাজ দ্য নেম সাজেস্ট, তোমরা বুঝতেই পারছো যে ডিসিশন মেকিং স্টেটমেন্টটা আমরা কখন ইউজ করব, যখন একটা ডিসিশনের সিচুয়েশন আসবে। তো এখানে যেটা বলেছে, as the name suggests, decision making statement decide which statement to execute and when. তো আগের যেটা তোমাদেরকে দেখালাম, সাপোজ ধরো দুটো ব্লক আছে, তো এখানে ডিসিশন, এই যে এর মধ্যে ডিসিশন থাকবে, এর মধ্যে সাপোজ ধরো কোনো কন্ডিশন থাকবে, যদি কন্ডিশনটা এটা স্যাটিসফাই করে তখনই এই ব্লকটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ এটা কিন্তু এক্সিকিউট হবে না। তো এটা মেনলি ডিসিশনের উপর ডিপেন্ড করছে, তাই এই টাইপটার নাম হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। আর এই ডিসিশন মেকিং স্টেটমেন্টটা আমরা দুটোর মাধ্যমে করে থাকি, বাই ইফ এন্ড বাই সুইচ স্টেটমেন্ট। তো ইফ স্টেটমেন্টটা কিরকম ভাবে কাজ করে,
না সাপোজ ধরো সেম প্রোগ্রামটা, আচ্ছা আমি আরেকবার লিখে দিচ্ছি। সাপোজ ধরো ক্লাস এ আছে, দেন সাপোজ ধরো ইফ স্টেটমেন্ট আমি ইউজ করলাম। ইফ সাপোজ ধরো আমরা একটা প্রোগ্রাম ক্রিয়েট করছি, তোমার একটা এজ ইনপুট করবে, এন্ড যদি তোমার এজটা গ্রেটার দেন 18 হয়, ইউ ক্যান এলিজিবল ফর ভোটিং, তুমি ভোটের জন্য এলিজিবল হবে। বাট বিলো 18 হলে তুমি ভোটের জন্য এলিজিবল হবে না। তো সেটারই আমরা একটা প্রোগ্রাম দেখে নিচ্ছি যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। সাপোজ অ্যাজ আ ইনপুট আমি এজ নেব, সেটা তোমরা জানো নিশ্চয়ই ইনপুট কিভাবে নিতে হয়। আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। ইফ এজ গ্রেটার দেন 18, যদি এজটা তোমার 18 এর বেশি হয়, তাহলে যেটা বডি হবে আমি এখানে প্রিন্ট করিয়ে দেবো, ইউ আর এলিজিবল ফর ভোটিং। তো এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ঠিক আছে, এবার যদি আমরা এই ইফ স্টেটমেন্টের ফ্লো চার্টটা দেখে নিই। ইফ স্টেটমেন্টের ফ্লো চার্টটা কি করে কেমন হচ্ছে, না আমরা এখানে একটা ইনপুট দিলাম, ইনপুট, এই ইনপুটটা এলো, দেন এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, কন্ডিশন, কন্ডিশন যদি সেটা ট্রু হয়, যদি সেটা ট্রু হয়, তাহলে এর মধ্যে যে স্টেটমেন্টটা হবে, ওই কন্ডিশন ব্লকটার মধ্যে যে স্টেটমেন্টটা থাকবে, দ্যাট মিনস ইফ ব্লক স্টেটমেন্ট, এটা এক্সিকিউট হবে। বাট এটাতে আমরা ট্রুটা দেখলাম, দেন এটা আউটপুট চলে আসবে। বাট ইন কেস যদি ওই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, তখন কি হবে, ফলসটা, ফলস পার্টে যাবে। এই যে, বাট এখানে তো ফলসের জন্য আমি কোনো কোড লিখিনি, তো এটা ওই ব্লকটা মধ্যে এন্টার না করেই পরের ব্লকে চলে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস পরের যে কোড থাকবে সেটা এক্সিকিউট করবে, তো ট্রু পার্টটার মধ্যে এন্টার করবেই না। তো এটা হচ্ছে তোমাদের ইফ স্টেটমেন্টটা কিভাবে ওয়ার্ক করছে সেটার ফ্লো চার্ট। তো এইবার আমরা যদি এই প্রোগ্রামটাকে একটু আহ, একটু বেটার করতে চাই, তাহলে আমরা এলস পার্টে আরো কিছু ইউজ করতে পারি। এই যে ইফ স্টেটমেন্ট তোমাদেরকে যেটা বললাম, নেক্সট স্লাইডে আমি সেটা অ্যাড করেছি। ইফ স্টেটমেন্ট মেনলি হয় থ্রি টাইপসের, সরি 4 টাইপসের হয়। তো সিম্পল ইফ স্টেটমেন্ট, যেটা তোমাদেরকে প্রোগ্রামের মাধ্যমে বোঝালাম, শুধু ইফ দিয়ে আমরা ইউজ করি। দেন আর একটা যেটা হয় সেটা হচ্ছে ইফ এল স্টেটমেন্ট, প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। সাপোজ ধরো তুমি এখানে তোমার এজটা যেটা আছে 18 এর অ্যাবভ, ঠিক আছে, তাহলে তো নর্মাল এই ব্লকটাতে এন্টার করবে, দেন যে স্টেটমেন্ট থাকে সেটা এক্সিকিউট হবে। বাট যদি কন্ডিশনটা স্যাটিসফাই না হয়, তো সেটা আমি এলস পার্টের মধ্যে রেখে দিতে পারি, তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে। তো তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তুমি যদি একটা ইনপুট দাও, তাহলে এই দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা ব্লক এক্সিকিউট হবেই। ঠিক আছে, তাহলে এই বডিটা এক্সিকিউট হয়ে গেল। তাহলে এখানে কি হলো, না যদি তোমার যে ইনপুটটা দিলে সেটা যদি কন্ডিশন অনুযায়ী ফলস হয়, তাহলেও কিন্তু একটা বডি এলস পার্টের মধ্যে যেটা তুমি প্রিন্ট করাতে যাও সেটাও কিন্তু এক্সিকিউট হবে। তো ইফ এর বেটার অ্যাপ্রোচ হচ্ছে ইফ এলস। দেন এবার আসি আমরা ইফ এলস ইফ। আচ্ছা, ইফ এলস ইফটার ইউজটার কারণ কি? সাপোজ ধরো এখানে তো আমরা দুটো কন্ডিশন ইউজ করলাম। সাপোজ ধরো তোমার মাল্টিপল কন্ডিশন আছে, যেখানে তোমার দুটোর বেশি কন্ডিশন আছে, ঠিক তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? সাপোজ তোমার তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন তুমি কিভাবে চেক করবে? না তখন আমরা ইফ এলস ইফটা ইউজ করি। তো তার আগে আমরা ইফ এলস স্টেটমেন্টটা কিভাবে ওয়ার্ক করছে তার ফ্লো চার্টটা একবার দেখে নিই। তো ইফ এলস স্টেটমেন্টটা অনেকটা ইফ স্টেটমেন্টের মতোই কাজ করছে। তো একটা ইনপুট যখন আমি দিলাম, এখানে কন্ডিশন আছে, ইনপুটটা দিলাম, কন্ডিশনের মধ্যে গেল, যদি সেটা ট্রু হয়, সাপোজ ধরো এটা ট্রু,
কন্ডিশন যেটা দিলাম আমি ট্রু, তাহলে ইফ বডি এক্সিকিউট হবে, ইফ পার্টের বডিটা এক্সিকিউট হবে। বাট আমি যদি যে কন্ডিশনটা দিলাম সেটা ফলস হয়ে গেল, এখানে কিন্তু ফলস পার্টের জন্য আমরা একটা ব্লক ক্রিয়েট করে দিয়েছি এলস পার্টের মধ্যে যেটা, তাহলে সেখানে এলস পার্ট বডিটা এক্সিকিউট হবে সেক্ষেত্রে। তাহলে এখানে কি হলো, যে যাই আমি ইনপুট দিই না কেন কোনো একটা ব্লকের মধ্যে অ্যাটলিস্ট এন্টার করবে, দেন আউটপুট যেটা জেনারেট হওয়ার কথা সেটা আউটপুট জেনারেট হবে, আউটপুট দেন নেক্সট সরি যদি নেক্সট কোনো কোডিং থাকে সেগুলো এক্সিকিউট হতে থাকবে। তো এটা হচ্ছে ইফ এলস ইফ এর ফ্লোচার্ট। তো তোমরা বুঝে গেলে যে ইফ এলস ইফটা কিভাবে ওয়ার্ক করে। তো দেন যেটা তোমাদেরকে বলছিলাম আমরা দেখব ইফ এলস ইফ লেটার। ইফ এলস ইফটা আমাদের দরকারটা কি, করার দরকারটা কি? তো ইফ এলস ইফটার কারণটা হচ্ছে যখন তোমার একটার বেশি কন্ডিশন থাকবে। সাপোজ ধরো তুমি একটা কন্ডিশন দিলে এখানে কন্ডিশন 1, যদি সেটা স্যাটিসফাই হয় তাহলে এই পার্টের বডিটা এক্সিকিউট হবে। দেন আমার টোটাল কন্ডিশন আছে 4টা, তো তাহলে আমি তো এলস পার্টে ইউজ করলে বাকি সেটা স্যাটিসফাই করছে না, তাহলে তো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে কিভাবে বুঝবো? তাহলে এলস পার্টে যদি আমি ইউজ করে দিই তাহলে তো ওই বাকি 3টা স্টেটমেন্ট কে বোঝাচ্ছে, বাট আমি তো আলাদা আলাদা ভাবে সেদিকে ইউজ করতে চাই। সো সেই ক্ষেত্রে আমি ইফ এলস ইফ ইউজ করব, এটাকে অনেক সময় ইফ এলস ইফ ল্যাডারও বলা হয়। তো এলস ইফ, এখানে আমি আর একটা কন্ডিশন 2 প্রোভাইড করে দিলাম, যদি কন্ডিশন 2 স্যাটিসফাই হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে। দেন 3, কন্ডিশন 3 দিয়ে দিলাম, যদি এটা হয় তাহলে এটা এক্সিকিউট হবে। বাট যদি না হয়, এখানে আমরা কি করব, যদি না হয় এই 3টা আছে বাকি থাকলে একটা, তো এই 3টা যদি না হয় তো একটা তো হবেই অ্যাটলিস্ট। তো এখানেও আমি কন্ডিশন দিতে পারি, আদারওয়াইজ আমি এটাকে এলস দিয়েও লিখতে পারি, এলস এটা এক্সিকিউট হবে। কারণ বাকি তো থাকলে একটাই কন্ডিশন, যদি 3টা না হয় অবভিয়াসলি এটাই হবে, আদারওয়াইজ আমরা এলস ইফ ইউজ করেও করতে পারি। তো এটা ইফ এলস ইফ এর কাজটা। তো এই টোটাল কিছুটা যেটা তোমাদেরকে বোঝালাম আমরা একবার কোডিং এর মাধ্যমে দেখে নিই যে আমার টোটাল ওয়ার্ক করছে কিনা। ওকে, তো তোমাদের ভোটিং এর যে কোডিংটা দেখালাম সেটাই করে নিই। ভোটিং ডট জাভা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। দেন যে ফর্মটা আমরা ফলো করি, পাবলিক ক্লাস ভোটিং, দেন মেনটাকে আমরা ইনপুট করে নেব, মেন মেথডটাকে। ফার্স্ট অফ অল আমরা একটা এজ ইনপুট নিয়ে নিলাম, সাপোজ ধরো তুমি এজ 20 নিলে, ঠিক আছে, আমি একটা এজ ইনপুট নিলাম। এইবার তোমাদেরকে ফার্স্ট কন্ডিশনের ব্যাপার আসছে যে এজটা কি 18 এর অ্যাবাভ নাকি 18 এর মধ্যে। তো কন্ডিশনের ব্যাপার আছে, তো আমরা ইউজ করবো কন্ডিশন স্টেটমেন্ট, আমরা কন্ডিশন স্টেটমেন্ট ইফ ইউজ করব। তো ইফ যে এজটা আমি ইনপুট নিচ্ছি গ্রেটার দেন 18, এটা কি 18 এর থেকে বড়, তাহলে আমরা সেক্ষেত্রে কি আউটপুট জেনারেট করতে চাই, ইয়েস ইউ আর এলিজিবল ফর ভোটিং, ইয়েস ইউ আর এলিজিবল ফর ভোটিং। বাট এটা তো ইফ এর কাজ হলো, যদি তার এজ 18 এর বেশি হয় তাহলে সে ভোট অংশগ্রহণ করতে এলিজিবল। তো দেখে নি এটা ওয়ার্ক করছে কিনা। তো ইয়েস ইউ আর এলিজিবল ফর ভোটিং, এটা প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে আমি যে এজটা ইনপুট নিয়েছি দ্যাট ইজ 20 ইজ
গ্রেটার দেন 18, বাট ইন কেস ধরো কারোর এজ 10, তো এখানে আমি একটাই কন্ডিশন প্রোভাইড করেছি, যদি 18 এর অ্যাবাভ হয় তাহলে কিন্তু এই ব্লকটা এক্সিকিউট হবে। বাট এখানে যে আমি ইনপুটটা দিয়েছি এটা কিন্তু 18 এর অ্যাবাভ নয়। সো এই ক্ষেত্রে কি কোনো কিছু এক্সিকিউট হবে? দেখে নিই আমরা। না, প্রোগ্রাম তো সাকসেসফুলি রান হবে, বাট কোনো কিছু আউটপুট জেনারেট হবে না, বিকজ আমরা যদি তার এজ 18 এর কম হয় তাহলে আমরা তার কোনো স্টেটমেন্ট প্রিন্ট করাতে চাইনি, কারণ আমরা সেরকম কিছু কন্ডিশন ইউজ করিনি। তো এবার আমি এলস পার্টের মধ্যে সেটা দিয়ে দিলাম, যদি কোনো ক্যান্ডিডেটের এজ 18 এর কম হয় তাহলে যেটা জেনারেট হবে, নো ইউ আর নট ভোটিং। সেক্ষেত্রে সেক্ষেত্রে ক্যান্ডিডেট ভোটিং এর জন্য অ্যালাউ হবে না। কখন অ্যালাউ হবে না? যখন তার এজ 18 এর কম হবে। সো এক্ষেত্রে আমি অ্যাজ ইউজুয়াল এজ দিয়েছি 10। আগের কেসে আমাদের কোনো আউটপুট জেনারেট হয়নি, কারণ আমরা তার জন্য স্পেসিফিক কোনো ব্লক এক্সিকিউট করিনি। তো এখানে আমরা একটা ব্লক ইউজ করেছি, দেখে নিই সেটা এক্সিকিউট হচ্ছে কিনা। ইয়েস, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ভেবেছিলাম সেটা এক্সিকিউট হচ্ছে। নো ইউ আর নট এলিজিবল ফর ভোটিং, কারণ ক্যান্ডিডেটের এজ ছিল 10। তো এভাবে ইফ এলস কাজ করে। বাট আমরা যদি দেখে নিই যে ইফ এলস ইফটা কিভাবে কাজ করে, তো এখানে আমরা আর একটা ব্লক জেনারেট করে নিলাম। সাপোজ ধরো আমি আর একটা কন্ডিশন ইউজ করে দিলাম, তোমাদেরকে বলেছিলাম দুটো কন্ডিশনে বেশি থাকলে আমাদের ইফ এলস ইউজ করি। তো কারোর এজ যদি 18 হয়, কারোর এজ যদি 18 হয়, সেক্ষেত্রে আমরা জেনারেট করতে কি চাইছি, ইউ নিড 1 year ফর এলিজেবল ভোটিং। ঠিক আছে? তো এখানে আমরা কি জেনারেট করতে চাই, যদি কারোর এজ 18ই হয়, স্পেসিফিক্যালি 18ই হয়, তাহলে তাকে অ্যাটলিস্ট 1 ইয়ার চাই, যেটাতে সো এলিজেবল হয়ে যাবে ভোটিং এর জন্য। অ্যাটলিস্ট 1 ইয়ার আরো চাই। তো আমরা দেখে নিই যে আমরা যদি এজটা 18ই দিয়ে দিই, এক্ষেত্রে এলস ইফ যে ব্লকটা আছে সেটা এক্সিকিউট হচ্ছে কিনা। তো তোমরা আর একবার বুঝে নাও আমি তিনটা ব্লক কেন ইফ এলস ইফটা এখানে ইউজ করেছি কিনা, কারণ এখানে তিনটা কন্ডিশন থাকছে। তো দেখে নিই এবারে আমি। ইয়েস, যেটা আমরা ভেবেছিলাম, ইউ নিড 1 ইয়ার ফর এলিজিবল ভোটিং। তো আশা করছি আজকের লেকচারটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট তার টোটালটাই জানা গেছে। যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, আশা করছি তোমাদের টোটালটাই তোমরা রিপ্লাই পাবে। থ্যাংক ইউ। আজকের লেকচারটা এই অবধি।